experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। অতঃপর তমিজউদ্দিন খন্দকার জাফর সিদ্দিকীকে নিজের ক্ষমতা বলে সবার অলক্ষ্যে বের করে আনো এবং অর্ণব মাহেরকে দিয়ে কিডন্যাপারের ঠিকানায় পাঠায়। আবছায়া একটা ঘরে জ্ঞান ফিরে আসে। চোখ মেলেই সে আবিষ্কার করে সে একটা চেয়ারে বাঁধা। তাছাড়া এখানে সে একা নয়, নির্জনাও একই অবস্থায় বাঁধা রয়েছে। মাথায় মৃদু যন্ত্রণা নিয়ে নির্জনাকে ডাকে। ভাবি, নির্জনাও চোখ মেলে। তুমি এখানে কি করে, আর আমি কোথায়? জানি না, আমি ডাক্তারের কাছে আলট্রার জন্য গিয়েছিলাম। ডাক্তার আমাকে বেডে শুইয়েছিল, তারপর একটা মিষ্টি গন্ধ, আর কিছু মনে নেই। নির্জনা কিছু একটা মনে করে বলে, ভাইয়াকে দেখার জন্য আমি আর অর্ক গাড়িতে করে হাসপাতালে যাচ্ছিলাম। হঠাৎই গাড়ির ড্রাইভার একটা জায়গায় ব্রেক করে আমাদের উপর কিছু একটা স্প্রে করে। এরপর আর কিছুই মনে নেই। অর্ক তোমার সাথে ছিল? কিন্তু এখানে তো নেই। অর্ক কোথায়? অর্কর কথায় এই প্রশ্নে অস্থির হয়ে কাঁদতে কাঁদতে অর্কর নাম ধরে ডাকতে থাকে নির্জনা। তখনই ধীর পায়ে কেউ সে ঘরে প্রবেশ করে। অর্ককে না দেখতে পেয়ে এভাবেই কাঁদছো সুইটহার্ট? এরপর যখন অর্কের ক্ষতবিক্ষত লাশ নিজের চোখে দেখবে তখন কি করবে সুইটহার্ট? আগন্তুকের দিকে একরাশ হতাশা নিয়ে আরশি এবং ঘৃণাভরা দৃষ্টি নিয়ে নির্জনা তাকে একত্রে বিস্ময় বলে ওঠে, রুহান! ইয়েস, দ্য গ্রেট রোহান খন্দকার। হোয়াট হ্যাপেন? সারপ্রাইজড? কামন সুইটহার্ট, আমার উপর তোমার এতটুকু বিশ্বাস নেই? রুহানের কথায় চোখ মুখ শক্ত করে নির্জনা প্রশ্ন করে, অর্ক কোথায়? যেখানে থাকার কথা, অন লাও ওয়ে অফ ডেথ। আমার হাজবেন্ডের কিছু হলে তোকে আমি খুন করব। আমার ভাই কোথায় রুহান? আরশির প্রশ্নে রুহান বাঁকা হেসে বলে, তোমার কোন ভাইয়ের কথা জিজ্ঞাসা করছো? যে পাশের রুমে বন্দি, নাকি সে তোমার বাবাকে নিয়ে আসছে? মানে কি আসছে? আপনি কি করতে চাইছেন? আরে না, আমার সো কল্ড ওয়াইফ। আমি কিছু করছি না, এসব তোমার বাবার করা। আমি তো শুধু ওদের একটু ফিনান্সিয়াল ব্যাকআপ দিয়েছি। প্রকৃতপক্ষে জাফর সিদ্দিকী যাদের গুম ও খুন করেছে তাদের একত্রিত করে অর্থায়ন করেছে রুহান। ফলাফল, সেই দলটি এখন তীব্র প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। তাদের একমাত্র লক্ষ্য জাফর সিদ্দিকী ও তার পরিবারের বিনাশ। তবে রুহান ওদের অর্থায়ন করেছে এই শর্তে যে তারা নির্জনা ও ভূমিষ্ঠ হওয়ার পর আরশির বাচ্চাকে তার হাতে তুলে দেবে। তাই এখন ওরা আলাদা। সবটা জানতে পেরে নির্জনা ও আরশির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আপনি যতই চেষ্টা করুন, জিততে পারবেন না। মানছি আমার বাবা অন্যায় করেছে, তার সাজা তিনি ভোগও করবেন, কিন্তু আমার ভাইদের কিছু হবে না। কে বাঁচাবে তোমার ভাইদের? তোমার এক্স বয়ফ্রেন্ড মায়ের হুদা। আরশি চুপসে যাওয়া মুখটা দেখে ব্যঙ্গ করে রুহান বলে, কি ভেবেছিলে তোমার বয়ফ্রেন্ডের কথা আমি কখনো জানতে পারবো না? আচ্ছা, এত ভালোবাসা তাহলে ছেড়ে দিলে কেন? স্বাভাবিক গলায় আরশি বলে, রুহান, কান খুলে শুনে রাখুন, মাহের আমার এক্স বয়ফ্রেন্ড না। আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক কখনো গড়াই ওঠেনি। যদি সম্পর্ক গড়ে উঠতো তবে আপনি ফালতু ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করতে পারতেন না। আরেকটা কথা, মায়ের আমার বয়ফ্রেন্ড হলেও আমি তার কাছে সাহায্য চাইতাম না, কারণ আমি বিয়েকে সম্মান দিতে চাই। যে মুহূর্তে আমি বিয়ে করেছি সেই মুহূর্তেই আমি আমার সমস্ত অতীত ভুলে গিয়েছি। সবচেয়ে বড় কথা, সাহায্য করার মালিক আল্লাহ, আর তিনি যদি চান তাহলে আপনি বা ওই লোকজন কেউ আমার আর আমার ভাইদের কোনো ক্ষতি করতে পারবে না। তার ছেলের সাথে নির্জনা বলে, কাকে কি বলছো আরশি? এই অমানুষটাকে এসব বলে কোনো লাভ আছে? আমি তোমাকে আগেই বলেছিলাম একে ছেড়ে দাও, কিন্তু তুমি তো বিয়ের কালামের উপর ভরসা করেই বসে আছো। নির্জনার কথার কোনো জবাব না দিয়ে আরশি রুহানকে প্রশ্ন করে, আপনি একটা প্রশ্নের উত্তর দেবেন? বাইরের ওই লোকগুলো যদি আপনার কথা না শুনে আমাকে মেরে ফেলতে চায়, তবে আপনি কি আমাকে বাঁচানোর চেষ্টা করবেন, নাকি নির্জনার জন্য নিজের প্রেগনেন্ট ওয়াইফকে ওদের হাতে তুলে দেবেন? অবশ্য বাচ্চা হওয়ার পরে তুলে দেওয়া আর আগে তুলে দেওয়া একই, তাই না মিস্টার খন্দকার? কিন্তু কোনো কথার আগেই একটা ছেলে রুমের ভেতর এসে বলে, আপনি বাইরে যান, ওরা চলে এসেছে, আমি এখানে আছি। সম্মতি দিয়ে রুহান বলে,
অর্ক অজ্ঞান অবস্থায় চেয়ারে বাঁধা রয়েছে। রুহানকেও সেখানে এনে পাশাপাশি একটা চেয়ারে এনে বেঁধে দেওয়া হলো। অর্ণব নিজের বাবাকে নিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ে প্রবেশ করে। মাহের তাদের সাথে আসেনি। আমার বোন আর ভাইয়ের বউ কোথায়? অর্ণবের প্রশ্নে কিডন্যাপের দলের একজন বলে, সবাই আছে, আগে মুক্তিপণ আমাদের হাতে তুলে দিন, তারপর সবাইকে এক এক করে আপনাদের কাছে দেব। ওই দেখুন আপনার বোন, ভাইয়ের বউ। শেষ লাইনটা শুনে চমকে ওঠে রুহান। কারণ রুহানের সাথে কিডন্যাপার দলের কথা ছিল নির্জনা ও আরশিকে ওরা স্পর্শ করবে না। আরশির ডেলিভারি পর্যন্ত তাকে আটকে রেখে বাচ্চা জন্মের পর তা রুহানের হাতে তুলে দিয়ে তারা আরশিকেও শেষ করে দেবে। নির্জনা ও আরশির গলায় ধারালো ছুরি চকচক করছে, আর একটু হলেই গলা কেটে যাবে। ক্রোধে চিৎকার করে ওঠে রুহান। এগুলো কি করছিস? আমাদের ডিলের কথা ভুলে গিয়েছিস? ওদের ছাড়। রুহানের মাথায় পিস্তল ধরে থাকা লোকটা খুব স্বাভাবিক গলায় তার কানের কাছে বলে, খন্দকার সাহেব, জাফর সিদ্দিকের কোনো রক্ত পৃথিবীতে জীবিত থাকতে পারবে না। আপনার প্রেমিকাকে কে কিছু করবে না, কিন্তু আপনার স্ত্রী বাঁচবে না। যতক্ষণ পর্যন্ত আমার বাচ্চার জন্ম নেয় নাই ততক্ষণ পর্যন্ত ওকে কেউ টাচ করতে পারবে না। বলেই রুহান নিজেকে ছাড়িয়ে নিতে চায়। চিৎকার করলে আপনার প্রেমিকার গলাটাও কেটে যাবে। রুহান চুপ হয়ে যায়। এদিকে জাফর সিদ্দিকী এক পা করে এগিয়ে আসতে থাকে। তখন সেখানে থাকা একজন হুঙ্কার করে ওঠে, ওখানে দাঁড়িয়ে নিজের পাপের প্রতিফল দেখ জানোয়ার, আর অনুভব কর নিজের পরিবার ধ্বংস হয়ে গেলে কেমন লাগে। এ তোরা গুলি কর, গলা কাট। কিন্তু কেউ গুলি কিংবা গলা কাটার আগে অর্ক নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে। প্রকৃতপক্ষে অনেকক্ষণ আগেই তার জ্ঞান ফিরেছে, কিন্তু সে অজ্ঞান হওয়ার ভান ধরে হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল। মাহিরও ততক্ষণে পেছন থেকে এসে নির্জনা ও আরশির গলার ছুরি ধরে থাকা লোক দুটোকে কৌশলে ফেলে দিয়ে তাদের নিরাপদ স্থানে দাঁড় করায়। এসব করে লাভ নেই, আজকে সবাই মরবে। আমাদের পরিবারের এখন হাসি নেই, তখন জাফর সিদ্দিকীর পরিবারের কেউ বাঁচতে পারবে না। দুই উঠতি বয়সী যুবকের হুমকিতে অন্তরাত্মা কেঁপে উঠল উপস্থিত সবার। কেউ কোনো কিছু বোঝার আগে গোলাগুলি শুরু হয়। ভয় পেয়ে আরশি ও নির্জনা একে অপরকে জড়িয়ে ধরে। আক্রমণকারীদের মধ্যে কেউই ট্রেনিং প্রাপ্ত ছিল না, তাই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত মাহের সবাইকে সহজে ধরাশায়ী করে ফেলে। এর মধ্যে রুহানও মুক্ত হয়ে যায়। অর্ক ও অর্ণব মাহেরকে সহায়তা করে। সব ঠিক থাকলেও দুটো ছেলে আরশি ও নির্জনার দিকে নিশানা তাক করে, যা রুহানের চোখে পড়ে। সে নির্জনাকে বাঁচাতে সেই দিকে দৌড়ে যায়। নির্জনাকে সরিয়ে দেয়, ফলে নির্জনার দিকে আসা গুলিটি রুহানের ঘাড়ের পেছনে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে মাহের আরশির দিকে নিশানা তাক করা ছেলেটির হাতে শুট করে। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু মাহেরের পিস্তলের গুলি শেষ হয়ে যায়। সেই দেখে অন্য ছেলেটি নির্জনার বুকে গুলি চালিয়ে দেয়। এবার সে আরশির দিকে নিশানা তাক করলে মাহের এক দৌড়ে গিয়ে ছেলেটির হাত মুচকে দেয়। অ্যাম্বুলেন্সে রুহান ও নির্জনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশ এসে জাফর সিদ্দিকী সহ অপরাধী সবাইকে জেলে নিয়ে যায়। হাসপাতালে নির্জনা আর রুহান দুজনেরই পাশাপাশি অপারেশন থিয়েটারে অপারেশন চলছে। অপারেশন থিয়েটারের বাইরে মাহের সহ খন্দকার আর সিদ্দিকী পরিবারের সদস্যরা অপেক্ষা করছে। কিছু সময় পর নির্জনার অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এসে বলে, হার্টে গুলি লেগেছে, ইমিডিয়েট হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া বাঁচানো সম্ভব না। দেন ডু ইট। অর্কর কথায় ডাক্তারটি বলে, মিস্টার সিদ্দিকী, হার্ট ট্রান্সপ্লান্টের জন্য ম্যাচিং হার্ট প্রয়োজন, যা আমাদের কাছে নেই। তার পেশেন্টের ব্লাড গ্রুপ খুব রেয়ার। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি। তখনই রুহানের অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে বলে, সরি, ব্রেন ডেড। যা শুনে তমিজউদ্দিন, খন্দকার ও আরশি দীর্ঘশ্বাস ছেড়ে হাসপাতালের বেঞ্চে বসে পড়ে। তাদের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। অন্যদিকে মাইমুনা খন্দকার বিলাপ করে, ডাক্তার প্লিজ আমার ছেলেকে বাঁচান, আমার একমাত্র ছেলে। ম্যাম, শান্ত হন, নিজেকে সামলান। ইটস টাইম, লেট হিম গো। রুহানের মৃত্যুতে শোকে জর্জরিত খন্দকার পরিবারের সদস্যরা। অন্যদিকে নির্জনের বেঁচে থাকার অনিশ্চয়তায় সিদ্দিকী বাড়ির প্রতিটি সদস্য উদ্বিগ্ন। যত সময় যাচ্ছে তত যেন নির্জনের মৃত্যু ঘনিয়ে আসছে। ঠিক তখনই একজন ডাক্তার ও সিদ্দিকীর সদস্যদের সামনে একটি প্রস্তাব রাখলো, যা শুনে মাইমুনা খন্দকার খেঁকিয়ে ওঠে। এই রাক্ষসী মেয়েটার জন্যই আমার ছেলেটার জীবন তছনছ হয়ে গেল। আমার ছেলেটা শান্তি পেল না, এই মেয়েটার জন্যই আমার ছেলেটা মারা গেল। আর এখন আপনারা বলছেন এই মেয়েটার জীবন বাঁচানোর জন্য আমার ছেলের হাড় দিয়ে দিতে? অসম্ভব। আমি মাইমুন খন্দকার বেঁচে থাকতে তা কখনোই হবে না।
এই মেয়ে বাঁচলো কি মূল্য তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, যাকে নির্জনা কখনোই ভালোবাসতে পারেনি, হার্ট ট্রান্সপোর্টের জন্য তার সাথে সে রুহানের হার্ট ম্যাচ করেছে। এখন একমাত্র মৃত রুহানের জেগে থাকা হৃৎপিণ্ডটাই পারে নির্জনাকে নতুন জীবন দিতে। সবাই এতে মত দিলেও মাইমুনা খন্দকার তাতে রাজি হচ্ছে না। অর্ক, মাইমুনা খন্দকার ও তমিজউদ্দিন খন্দকারের পা ধরে বসে নির্জনার জীবন ভিক্ষা চাইছে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হচ্ছে না। তমিজউদ্দিন খন্দকার ভালো মন্দ কিছু বলছেন না, তবে মাইমুনা খন্দকার নিজের কথায় অনার। ডাক্তারটি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ম্যাম, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনিও একবার চিন্তা করুন, যদি হার্ট ট্রান্সপ্লান্ট হয় তাহলে মেয়েটা বেঁচে যাবে। আমি এসব কিচ্ছু জানি না। আমার ছেলের হার্ট আমি এই রাক্ষসীকে দেব না। ডাক্তার হতাশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। ডাক্তারটি কিছু দূর যেতে আরশি পেছন থেকে ডাক দিয়ে তাকে থামায়। ডক্টর, হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য অনুমতি জরুরি কার? প্যারেন্টস নাকি ওয়াইফ? ডাক্তারটি স্পষ্ট জানায়, বিবাহিত ব্যক্তির জন্য হাজব্যান্ড অথবা ওয়াইফ ফার্স্ট গার্ডিয়ান। আরশি নিজের মুখাবয়ব শক্ত করে রুক্ষ কণ্ঠে বলে, দেন আমি আরশি সিদ্দিকী, ওয়াইফ অফ রুহান খন্দকার, এই ট্রান্সপ্ল্যান্টের অনুমতি দিচ্ছি। আর দেরি না করে আপনারা ব্যবস্থা করুন, আমি সব ফর্মালিটি ফর্মে সই করব। ডাক্তারটি একটু আমতা আমতা করে বলে, কিন্তু ম্যাম, আপনার শাশুড়ি? আই উইল হ্যান্ডেল হার। চলুন আগে ফর্মালিটিসগুলো শেষ করি। ফর্মালিটিস শেষে আরশি ডাক্তারকে অনুরোধ করে রুহানের হার্ট নির্জনাকে দেওয়া হচ্ছে। এই কথাটি আপাতত গোপন রাখতে ডাক্তারও পরিস্থিতি বিবেচনা করে আরশির কথায় সায় দেয়। অর্ণব প্রীতির সাথে মিলে বিভিন্ন জায়গায় হার্টের সন্ধান করেছে। অর্ক এখনও মাইমুনা খন্দকারকে রিকোয়েস্ট করেই চলেছে। তখন আরশি রুমে এসে অর্ককে বলে, অর্ক, তুমি এখানে কি করছো? চলো, নির্জনার অপারেশন শুরুর জন্য বন্ড সই করতে হবে। ডাক্তার তোমাকে খুঁজছে। আর পাওয়া গেছে? হুম। বলতেই অর্ক এক রুমে বেরিয়ে যায়। অপারেশন থিয়েটারের বাইরে পুলিশ নিয়ে চিৎকার করছে মাইমুনা খন্দকার। দুই নার্সের কথোপকথনে তিনি জানতে পেরে গেছেন নির্জনার বুকে রুহানের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, তাই তিনি সরাসরি পুলিশ নিয়ে এসেছেন অপারেশন বন্ধ করাতে। এত বড় হাসপাতালে খন্দকার ইন্ডাস্ট্রিজের মালকিন পুলিশ নিয়ে এসেছেন। ব্যাপারটা প্রেস মিডিয়ার লাইমলাইট পাওয়ার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ মাইমুনা খন্দকার ও পুলিশকে কাগজপত্র দেখায়, যেখানে ফার্স্ট গার্ডিয়ানের সম্মতি হিসেবে আরশি সই জলজল করছে, যা দেখে তিনি কোষে আরশির গালে চড় বসিয়ে দেন। মাহের, অর্ক, অর্ণব তাকে ধরতে গেলে আরশি ইশারায় তাদের চুপ থাকতে বলে। সর্বনাশী মেয়ে, যার জন্য তোর স্বামী মূল্য তাকে বাঁচাতে চাইছিস? আমিও দেখি এই অপারেশন কিভাবে হয়। প্রয়োজনে 5 মিনিটের মধ্যেই সমস্ত হাসপাতাল মাটির নিচে পুঁতে দিব। তমিজউদ্দিন খন্দকার তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করেন। অর্ক, অর্ণব, প্রীতি, এমনকি মাহেরও তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু মাইমুনা নিজের সিদ্ধান্তে অনড়। এবার আরশির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে মাইমুনা খন্দকারকে নিজের 5.5 মাসের ফুলানো পেটের ওপর হাত রেখে হুমকি দেয়, নির্জনা যদি না বাঁচে তবে আপনার ছেলের শেষ চিহ্ন দুনিয়ার আলো দেখবে না। মাইমুনা খন্দকার রেগে আরো একটা থাপ্পড় দিতে এলে তমিজউদ্দিন খন্দকার তার হাত ধরে। অনেক হয়েছে, এবার তুমি বাড়াবাড়ি করছো। খেকিয়ে ওঠে মাইমুনা খন্দকার। আমি বাড়াবাড়ি করছি? আর এই মেয়েটা নিজের পেটের সন্তানকে মেরে ফেলতে চাইছে। অতিমাত্রায় স্বাভাবিক গলায় তমিজউদ্দিন খন্দকার বলেন, সন্তানটা আরশি, তাই ওর অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার, ঠিক যেমন রোহানের উপর তোমার অধিকার আছে। তমিজউদ্দিন খন্দকারের এইভাবে আরশির পক্ষ সমর্থন করায় উপস্থিত সবাই বিস্ময়ে চমকে যায়। রোহানের বাবা? মাইমুনা খন্দকার বিস্ময়ে কঠোর গলায় তমিজউদ্দিন খন্দকারকে বলে, সিদ্ধান্ত তোমার, নির্জনার জীবন না নিজের ছেলের সন্তান। কৃতজ্ঞতায় সিদ্দিকী বাড়ির প্রতিটি সদস্যের মাথা চুপ হয়ে গেল তমিজউদ্দিন খন্দকারের সামনে। মাইমুনা খন্দকার বুঝতে পারেন যেখানে নিজের স্বামী তার বিপরীতে দাঁড়িয়ে সেখানে তর্ক, বিবাদ কিংবা কোনো ক্ষমতা কাজ করবে না। তবে হেরে গিয়ে দমে যাবে তেমন মানুষ মাইমুনা খন্দকার নয়। তিনি সরাসরি আরশির সামনে গিয়ে বলে, বেশ, রোহানের হাত দিতে আমি রাজি, তাই হবে, তবে আমার একটা শর্ত আছে। তমিজউদ্দিন খন্দকার বাধা দিতে চাইলে আরশি বলে, না বাবা, মাকে বলতে দিন। মা বলুন, আমি আপনার যে কোনো শর্ত মেনে নিতে রাজি। ভাবলেশীন গলায় মাইমুনা খন্দকার বলেন, যতদিন বেঁচে থাকবে তোমাকে সারা জীবন রোহানের বিধবা হয়েই আর তার অনাগত সন্তানের মা হয়ে বাঁচতে হবে। অন্য কোনো পুরুষের কল্পনাও কখনো তুমি করবে না।
এমন কঠোর শর্তে তীব্র প্রতিবাদ করে উপস্থিত সবাই, এমনকি অর্ক নিজেও। অবশ্যই সে চায় না নির্জনা সুস্থ হোক, কিন্তু নিজের বোনের জীবন নষ্ট করে নয়। কিন্তু মাইমুনা খন্দকার নিজের সিদ্ধান্তে অনড়। অপরদিকে আরশি কোনো প্রতিবাদ না করে মৃদু কণ্ঠে বলে, যে স্বামী আমার বাচ্চা সহ আমার পুরো পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, মৃত্যুর আগ মুহূর্তেও যে স্বামী আমাকে নয় বরং অন্য একটা মেয়ের কথা ভেবেছে, তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেছে, এখন আপনি সেই মেয়েকে বাঁচাতে আমাকে সারা জীবন বিধবা হয়ে থাকতে বলছেন? বেশ, আপনার কথা মেনে নিলাম। কথায় না, লিখিত দিতে হবে। আপনি কাগজ নিয়ে আসুন, আমি সই করে দেব। মাইমুনা খন্দকার উকিলকে ফোন দিয়ে হাসপাতালে কাগজ নিয়ে আসতে বলে। আরশি হাঁফ ছেড়ে বাঁচে। সবাই আরশিকে বোঝানোর চেষ্টা করে। সবশেষে মাহের আমার একটা ভুলের সাজা এভাবে না দিলেও তো হয়। মলিন হেসে আরশি বলে, আমি আপনাকে কোনো সাজা দিচ্ছি না, বরং নিজের সাজা ভোগ করতে যাচ্ছি আমার বাবা মা ও স্বামীর কৃতকর্মে। আমি জানি ব্যাপারটা একটু অদ্ভুত, তবুও আমি বলছি, আমি চাই না আমার স্বামীর কৃতকর্মের ফল আমার সন্তান ভোগ করুক। আপনাকে দেখলে আমি হয়তো দুর্বল হয়ে যেতে পারি, তাই আজ থেকে দয়া করে আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ করবেন না। নিজের জীবনে এগিয়ে যান। আরশি। কিন্তু আরশি মাহেরের কোনো কথাই শোনে না। তমিজউদ্দিন খন্দকার তাদের কথোপকথন শুনে চাপা দীর্ঘশ্বাস ছাড়ে, কেননা তিনিও আজ একটু স্বার্থপর হয়েছেন। মনে মনে চাইছেন আরশি শুধুমাত্র তার ছেলের শেষ চিহ্ন নিয়েই বেঁচে থাকুক। কেটে গেছে বেশ কয়েকটা মাস। জাফর সিদ্দিকী অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কেস চলছে। রুহান আর আরশির চমৎ ছেলে মেয়ে কান্না করছে। এক একজনকে সামলাতে গিয়ে আরশির কপালে ঘাম ছুটে যায়। 4 জন নানি রেখেছে তমিজউদ্দিন খন্দকার, তারপরেও 3 মাসের বাচ্চা দুটো মা ছাড়া কিছুই বোঝে না। আরশি এদের দেখে আর ভাবে বাচ্চা দুটো তাকে যেভাবে চাইছে, তার শিকি ভাগও যদি তাদের বাবা তাকে চাইতো, তবে আজ গল্পটা একটু অন্যরকম হতে পারত। কিন্তু আবার এটাও ভাবে সম্পূর্ণ দোষ রুহানের নয়, কারণ সেও তো কখনো রুহানকে ভালোবেসে উঠতে পারেনি। তার মন থেকে মাহের হুদা নামটা কখনোই সম্পূর্ণভাবে মুছে যায়নি। এদিকে তমিজউদ্দিন খন্দকারের আরশির একাকিত্বের কথা ভেবে মাঝে মধ্যে খারাপ লাগলেও মাইমুনা খন্দকারের নিজের সিদ্ধান্তে বেশ সন্তুষ্ট। তার মতে তখন বুদ্ধি খাটিয়ে আরশির উপর শর্তটা চাপিয়ে দিয়ে তিনি ভালোই করেছেন, কারণ সেটা না করলে তার নাতি নাতনি দুটি মা বাবা ছাড়া অনাথ হিসেবে বড় হতো। টাকা দিয়ে তো আর মা বাবার ভালোবাসা কেনা যায় না। ডাক্তারের চেম্বার থেকে বের হয়েছে অর্ণব প্রীতি। বেরিয়ে প্রীতি নিজের মাকে ফোন করে নতুন অতিথি আসার সংবাদ জানায়। প্রীতির মা মোর্শেদা খুশিতে আলহামদুলিল্লাহ বলেন। তখনই অর্ণবের ফোনে মাহেরের কল আসে। ফোনটা রিসিভ করে একটু আড়ালে গিয়ে কিছুক্ষণ পর ফিরে আসে অর্ণব। মাহির সাহেবের বোন এখন কেমন আছে? প্রীতির প্রশ্নের উত্তরে অর্ণব বলে, বোন মনো ট্রান্সপ্লান্টের পর সুস্থ। সিঙ্গাপুর থেকে তারা কবে ফিরবেন? 1 মাস পর। আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? আমরা সবাই মিলে যদি আরেকবার চেষ্টা করি, তবে কি আরশি আর মাহিরের জীবনটা নতুন করে? প্রীতির কথা সম্পূর্ণ করতে দেয় না অর্ণব, তার আগে বলে, এই সম্পর্কটা হোক, আমার বোন নতুন করে শুরু করুক, এটা আমার চেয়ে বেশি আর কেউ চায় না। কিন্তু আমি চাইলে তো হবে না। আর সে জেদের বসে নিজের বন্ধুর জীবন বেছে নিয়েছে, কারণ সে যদি মায়েরকে বিয়ে করতে চাইতো, তবে মাইমুনা খন্দকার ওই ঠুনকো কাগজের জোরে কোনো কিছু করতে পারতো না। মজার ব্যাপার কি জানো, আমি যখন আরশিকে এই ব্যাপারে জানিয়েছি, তখন সে বলেছে সে অলরেডি এসব জানে, তবু সে মাইমুনা খন্দকারের শর্তে জীবনযাপন করছে, কারণ তার মতে মায়েরকে বিয়ে করলে সে নতুন জীবন পাবে, হয়তো বাচ্চাগুলো তার সাথে চলে আসবে, তখন ছেলেহারা খন্দকার দম্পতি বড্ড অসহায় হয়ে যাবে। এমনিতে রুহান মারা যাওয়ার পর আঙ্কেল বহু কষ্টে ব্যবসাটাকে টিকিয়ে রেখেছেন। প্রীতি অর্ণবের কথাগুলো নীরবে শোনে আর আল্লাহর কাছে আরশির সুখী জীবনের জন্য দোয়া করে। মাঝরাতে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে বুকের বাঁ পাশে চেরা দাগটাতে হাত বোলাচ্ছে নির্জনা, যে রুহানকে সারা জীবন ঘৃণা করে এসেছে, যাকে চিরদিনের মতো জীবন থেকে মুছে দিতে চেয়েছিল, সেই রুহানের হৃদয়টাই এখন তার বই বেড়াতে হচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে সরাসরি বিছানায় অর্কর বুকে মুখ লুকায় নির্জনা। রুহানের হৃৎপিণ্ড নির্জনার বুকে। এই সত্যিটা জানার পর প্রথম তাকে সামলাতে অনেক বেগ পেতে হয়েছিল অর্ককে, কিন্তু এখন ধীরে ধীরে নির্জনা বাস্তবতাটা মেনে নিতে শিখছে, কারণ তাকে যে নতুন জীবনের দেওয়ার জন্য আরশি নিজের জীবন নষ্ট করলো, এখন সেই জীবনটা নিয়ে হেলাফেলা করলে আরশির ত্যাগকে অসম্মান করা হবে। নির্জনাকে বুকে নিয়ে অর্ক তার কানের কাছে ফিসফিস করে বলে, নির্জনা, I love you.
নির্জনা মুচকি হাসে, কারণ শত কষ্ট আর মন খারাপের মধ্যে অর্কর মুখে এই 4টি শব্দ তাকে শান্তি দেয়। নির্জনা ঘুমিয়ে গেলে ড্রিম লাইটের আবছা আলোতে তার বুকের কাটা দাগের দিকে তাকিয়ে অর্ক মনে মনে বলে, রুহান, তোমার অবসেশন সত্যিই প্রশংসনীয়। মরে গিয়েও নির্জনার থেকে আলাদা হওনি।